নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, মোদিজি মানুষ, ভগবান নন। হ্যাঁ, এটাই আমাদের শীর্ষক। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। আর তার আগে বলবো যে বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এগুলো তো বলার কথা। আর যদি সম্ভব হয় আপনারা সামান্য কিছু টাকার বিনিময়ে আমাদের সদস্যপদ নিতে পারেন, নিলে খানিকটা আমাদের সুবিধা হয়। এই পর্যন্ত। আর আজকে কদিন, এই 2-3 দিন আমাদের জিরো আওয়ার বন্ধ আছে। তার খানিকটা কারণ হচ্ছে একটা টেকনিক্যাল কারণ, আমাদের কিছু সাউন্ডের সমস্যা হচ্ছে, সেটাকে আমরা মিটিয়ে নিই। আমরা তারপরে আবার ফিরে আসছি আমাদের জিরো আওয়ার নিয়ে। কিন্তু আমাদের আগের মতোই রাত্রিবেলায় 7টার সময় আমাদের যে এই মতামত অনুষ্ঠান, আর সকালবেলায় আমাদের ওই 8টা, 9টা, 9:30 নাগাদ আজকে বলে একটা অনুষ্ঠান হচ্ছে। আপনারা নিশ্চয়ই দুটো দেখছেন, দুটোই দেখুন, দেখতে থাকুন। আমরা শুরু করছি আমাদের এখন মতামত অনুষ্ঠান। মতামত অনুষ্ঠানের আজকের শীর্ষক, মোদিজি মানুষ, ভগবান নন। মাত্র মাসখানেক আগে বিহারে মোদিজির মূর্তি আর মন্দির প্রতিষ্ঠার কথা এটা শোনা গিয়েছিল, এবং কি আশ্চর্য, তারপরেই যন্ত্র মন্ত্রে ম্যাজিক হলো। মোদিজি রাত 12টায় ফ্রেন্ডস বলে এসে ক্যামেরার সামনে, হোয়াইট ক্যামেরার সামনে এসে হাজির হলেন। আর বাঁকিপুরে হেরে গেল বিজেপি, যে আসনে তারা গত 30 বছর ধরে জিতে এসেছে। না, তারপর থেকে আর শোনাই যাচ্ছে না সেই মন্দিরের কথা। উল্টে বিজেপির বিভিন্ন স্তরে উল্টো সুর, মোদিজি অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ বেরিয়ে আসছে। সাউথ ব্লকে আমলাদের ঘরে নানান রকমের গল্প শুনতে পাচ্ছি। কিন্তু এই আলোচনার আগে অন্য আর এক আলোচনায় আমরা যাব। 2005 সালে মনমোহন সিংহ প্রধানমন্ত্রী ছিলেন, কয়লা মন্ত্রকের দায়িত্ব তার কাছেই ছিল। তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। অভিযোগ ছিল তালবেরিয়া 2 কয়লা ব্লকটা প্রথমে নেভেলি লিগনাইট কর্পোরেশন NLC কে দেওয়ার সুপারিশ করা হয়েছিল। পরে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত পাল্টে দিয়ে বলা যায় হিন্ডালকোকে মহানদী কোলফিল্ডস এবং NLCর সঙ্গে একটা যৌথ উদ্যোগে ব্লকটা দেওয়ার অনুমতি দেওয়া হয়। হিন্ডালকো ছিল কুমার মঙ্গলম বিড়লার আদিত্য বিড়লা গ্রুপের সংস্থা। এখন প্রশ্ন ছিল, কেন এই সিদ্ধান্ত বদলানো হলো, কে লাভবান হলো, কার কাছে, কিভাবে এই সিদ্ধান্ত বদলানোর জন্য কত টাকা গেছিল, ইত্যাদি ইত্যাদি। এবং প্রধানমন্ত্রীর দপ্তর আর কয়লা মন্ত্রকের ভূমিকা কি কি ছিল সেটা দেখার ব্যাপার ছিল। 2014 সালে স্বাভাবিক ক্ষমতা যেই পরিবর্তন হলো, তখনই CBI তদন্ত করে 2 বার ক্লোজার রিপোর্ট দিয়েছিল। তদন্ত করে বললো যে না, এখানে কিছু নেই, মানে তদন্তে মনমোহন সিং এর বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর মতো যথেষ্ট প্রমাণ কিছুই পাওয়া যায়নি। কাজে CBI জানিয়েছিল, কিন্তু স্পেশাল CBI কোর্ট সেই ক্লোজার রিপোর্ট গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি তা তো আলাদা করে বলার দরকার নেই। বিচারক ভারত পারাশর 2015 সালে মামলাটা আবার চালু করলেন। মনমোহন সিংহকে অভিযুক্ত হিসেবে সামন করলেন। তারা গেলেন, সেখানে হাজির হলেন মনমোহন সিং নিজে। গত 29শে জুলাই CJI সূর্যকান্ত, জাস্টিস জয়মাল্য বাগচি এবং জাস্টিস V মোহনার বেঞ্চ, 3 জনের বেঞ্চে স্পেশাল জাজের CBI এর ক্লোজার রিপোর্টকে রিজেক্ট করা হলো এবং বলা হলো কগনিজেন্স নেবার মতো কোনো যথেষ্ট কারণই ছিল না। সুপ্রিম কোর্ট CBI এর ক্লোজার রিপোর্ট গ্রহণ করলো, মামলাটা বন্ধ করে দিল, আর 2015 সালের সামন সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল করলো। মনমোহন সিংহ মারা যাবার 2 বছর পরে দেশ জানলো কুকরোল ব্লক ঘোটালা, যা নাকি সেই সময় আন্না হাজারের আন্দোলনের অন্যতম ইস্যু ছিল। 2G স্ক্যাম ছিল। কমনওয়েলথ গেমের সময় যে স্ক্যাম ধীরে ধীরে জানা গেল, সবটাই কোনো প্রমাণ ছাড়া কিছু অভিযোগ ছিল। 2G স্ক্যাম অভিযুক্ত DMK নেতা মন্ত্রীরা, ওই কানিবাজি বা এই রাজা ইত্যাদিরা কবেই অভিযোগ থেকে মুক্ত হয়েছেন। সুরেশ কালমাদি কমনওয়েলথ গেমস স্ক্যাম থেকে মুক্ত হয়েছেন। এবার মুক্ত হলেন মনমোহন সিং কয়লা ব্লক স্ক্যাম থেকে। এই স্ক্যামগুলো ছিল সেদিন দুর্নীতি বিরোধী আন্দোলনের মূল ইস্যু। দেখা যাচ্ছে কেবল কাগজে কলমে অভিযোগ আনা হয়েছিল, যার ভিত্তিতে সেদিন নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদী অনায়াসে বলতে পেরেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। মানুষ বিশ্বাস করেছিল
টাকার দাম পড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, মানুষ সামাজিক ন্যায় প্রকল্পগুলো থেকে আরো অনেক কিছু আশা করছিল, এবং এক নিবিড় প্রচার আর পরিকল্পনার ফসল হিসেবে চায় পে চর্চা কংগ্রেস হেরেছিল, ক্ষমতায় এসেছিল বিজেপি। সেই বিজেপির আমলেই এই সবকটা স্ক্যাম নিয়ে একবার নয় বারবার মামলা শুরু হয়েছে। একটা মামলাও একটা ক্ষেত্রেও সেই দুর্নীতির অভিযোগগুলোকে খাড়া করতে পারেনি। আজ সেই দিনগুলো আর অভিযোগগুলোর দিকে তাকালেই বোঝা যায় যে ভারতের ডিপ স্টেট কতখানি কাজ করেছিল সেদিন, কত অর্গানাইজড ছিল তারা, অভিনেতা থেকে আমলা, শিক্ষক থেকে সমাজকর্মী। আপনি মনে করুন কে ছিলেন না, বিগ বি থেকে শুরু করে বলিউড সবাই সেখানে হাজির ছিলেন, আমলা থেকে শিক্ষক থেকে আমাদের সৈনিক যারা উচ্চপদস্থ সৈন্য আধিকারিক যারা জেনারেল, এই সমস্ত লোকজন, বিভিন্ন পুলিশ, আইপিএস আইএএস অফিসাররা, সমাজকর্মী, সমস্ত ধরনের সংবাদ মাধ্যম সেদিন সামিল ছিল ওই প্রচারে। একটারও নাম বলতে পারবেন না যে সেদিন, এবং সেদিন কিন্তু সংবাদ মাধ্যম একই, সরকারের বিরুদ্ধে প্রচার করছে, সরকারের বিরুদ্ধে প্রশ্ন করছে, সরকারের বিরুদ্ধে প্রচার করছে, কিন্তু প্রচারে ছিল। খুব সন্তর্পণে মানুষের চোখের আড়ালে তৈরি হয়েছিল সেই নীল নকশা, যা দিয়ে উপড়ে ফেলে দেওয়া যায় এক সরকারকে, বদলে আনা যায় এক হিন্দুত্ববাদী জঙ্গি জাতীয়তাবাদী দলকে, যারা গোটা দেশের নকশা বদলে দেবে। যারা সঙ্গে লড়ছিলেন, যে মিডিয়া ছিল সঙ্গে, যারা যে সমস্ত মানুষজন সেখানে অনেকে লড়ছিলেন, তারা কিন্তু বুঝতেও পারেননি যে ভেতরে ব্যাপারটা এই চলছে। কিন্তু সেদিন মনমোহন সিং এর সরকার আরো কিছু করেছিল। এই যে মনমোহন সিং এর 10 বছরের একটা সরকার আরো অনেক কিছু করেছিল। ইউএপিএ 1 আর 2 মিলিয়ে মনমোহন সিং এর সরকার কিছু ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল, যা ভারতের ইতিহাসে প্রথমবার নেওয়া হয়েছিল। ধরুন মনরেগা, 100 দিনের কাজের প্রকল্প, পুরো ফান্ডিং ছিল কেন্দ্র সরকারের। মানুষ গ্রামে তাদের প্রয়োজন অনুযায়ী কাজের তালিকা তৈরি করতেন, সেই কাজ হতো, এবং একেবারে প্রান্তিক মানুষজন একটা মিনিমাম ইনকাম গ্যারান্টির দিকে এগোচ্ছিলেন। না, 100 দিন তো কোনোদিনই হয়, কিন্তু শেষ পর্যন্ত গড়ে 38-40 দিন কাজ পেয়েছেন সেই মানুষেরা, যাদের বাঁচা মরা নির্ভর করেছে এই প্রকল্পের উপর। আপনি বলতেই পারেন যে এই প্রকল্পে অনেক জায়গাতে বেনিয়ম হয়েছে, অনেক জায়গাতে কাজ হয়নি, মানুষ টাকা পেয়েছে, গ্রামীণ স্তরে নেতারা টাকা মেরে দিয়েছে, কিন্তু দেশ জুড়ে এই প্রকল্প লক্ষ লক্ষ প্রান্তিক গরিব মানুষকে বাঁচার সুযোগ করে দিয়েছে। এটাও তেমনি সত্যি। গোটা পৃথিবীতে এই প্রকল্প নিয়ে তারা গবেষণা চলেছে, গবেষণা করা হয়েছে, রেপ্লিকেট করা হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং দেখা গেছে যে এটা কাজ করেছে। মোদিজি এসে এই প্রকল্প নিয়ে একটা ঠাট্টা করেছিলেন, সংসদে বলেছিলেন ব্যর্থতার স্মারক হিসেবে এই প্রকল্পকে রেখে দেওয়া হবে। তারপরে কোভিডের সময় টের পেয়েছিলেন এই প্রকল্পের কার্যকারিতা, এই প্রকল্পের বরাদ্দ প্রত্যেক বছরে তারপর থেকে বেড়েছে, কিন্তু আবার এক নতুন কিছু করে চমকে দেওয়ার জন্য তিনি এই প্রকল্পের নাম বদলালেন, জি রামজি। ওই গ্রাম থেকে রাম ইত্যাদি জুড়ে মোদিজির এটা একটা ব্যাপার আছে, ভালো ভালো নাম দেন। আর 100 থেকে 125 দিনের কাজের গ্যারান্টি ঘোষণা করলেন, যেখানে 100 দিনের কাজের গ্যারান্টিও কেউ পেল না। ইনফ্যাক্ট 100 দিন ছেড়ে দিন, 38-42 দিনের গ্যারান্টি কেউ, মানে তার বেশি কোনোদিন উঠলই না গড়ে, সেখানে নাম বদলে 125 দিনের কাজের প্রকল্পের অবস্থা ঘোষণা করে দিলেন। ঠিক প্রকল্পের অবস্থা ঠিক এই মুহূর্তে কি? এখন এই প্রকল্প শুধু কেন্দ্রের নয়, রাজ্য আর কেন্দ্রের টাকায় চলে। বুঝতে হবে এর আগেরটা কিন্তু পুরোটা সেন্ট্রাল ফান্ডেড, এখন চলছে কিন্তু রাজ্য আর কেন্দ্রের টাকায়, তার মানে ম্যাচিং গ্র্যান্ট। এখন এই প্রকল্পের কাজের স্যাংশন ওপর থেকে আনতে হবে, কাজেই স্থানীয় কাজের গুরুত্ব কমে যাচ্ছে। সব থেকে বড় কথা হলো রাজ্যগুলোর কাছে টাকা না থাকার ফলে এই প্রকল্পের কাজ প্রায় বন্ধ। আমাদের রাজ্যে তো একেবারেই বন্ধ, শুরুই হয়নি। কেন? কারণ কেন্দ্র সরকার 60 টাকা দিলে রাজ্য সরকারকে 40 টাকা দিতে হবে। রাজ্য সরকারকে আগে দেখাতে হবে এই যে 40 টাকা আমি রেখেছি, তবে তারা 60 টাকা দেবে। রাজ্যের কাছে সেই টাকা কোথায়? এক প্রকল্প যা বিশ্বজুড়ে সমাদৃত হলো, বিশ্বের বিভিন্ন দেশে এই প্রকল্প চালু হলো, আর সেই প্রকল্প প্রায় বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফল হাতে নাতে দু ধরনের ফল আমরা এখনই দেখতে পাচ্ছি। গ্রামীণ মানুষের হাতে কাঁচা টাকা না যাওয়ার ফলে গ্রামীণ অর্থনীতিতে গতির সঞ্চার হচ্ছে না। সোজা কথা, এই প্রকল্প থেকে কিছু টাকা পেয়ে এই জিনিসটা, এই যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিম, ইউনিভার্সাল ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিম, গ্রামের মানুষদের কাছে কিছু অতিরিক্ত টাকা দিয়ে দেওয়া, কিছু মর্কট বলা যায়, কিছু অশিক্ষিত বলা যায়,
তারা এই ব্যাপারটাকে নিয়ে এক ধরনের কথাবার্তা বলেন। আচ্ছা, বসে বসে কেন টাকা দেওয়া হবে, বসে বসে যদি টাকা পায় এটা ভালো নয়। গোটা পৃথিবীর খবর এনারা রাখেন না। এই যে টাকা দেওয়া, এই যে এখানে যে টাকাটা যাচ্ছে, সেই টাকাটা কিভাবে কাজ করে সেটা তাদের ধারণা নেই। এই বসে বসে অন্য লোকে টাকা পেয়ে যাচ্ছে, সেখানে তাদের নজরই নেই যে এক একটা বড় বড় ওয়েভার স্কিমে ব্যাংকের ঋণের বিরাট বিরাট কোটি কোটি টাকার ওয়েভার স্কিম বার হচ্ছে। কখনো তাকে হেয়ার কাট বলা হচ্ছে, কখনো ওয়েভার বলা হচ্ছে। শিল্পপতিদের কোটি কোটি টাকা, 1-1 কোটি টাকা, কোথাও কোনো বছর 17,000 কোটি, কোনো বছর 20,000 কোটি টাকা জাস্ট ওয়েভ করে দেওয়া হচ্ছে। লোন নিয়েছে, তারা ধার নিয়েছে, বললে না ঠিক আছে, আচ্ছা এটা দিতে হবে না, বাকিটা দিই। এইটা হচ্ছে বড় লোকদের ক্ষেত্রে। সেখানে কিন্তু তাদের চোখ নেই। সুকান্তের মতন হাত রেখে অশিক্ষিত কতগুলো লোকজন তারা বলছেন গ্রামের মানুষগুলো, গরিব মানুষগুলোকে যে টাকাটা দেওয়া হবে, বসে বসে কেন টাকা পেলে কি হবে, তারা কিছু পারফিউম কিনছে, তারা কিছু, হ্যাঁ সত্যি তো এই সমস্ত প্রকল্প থেকে টাকা পেয়ে গ্রামের বাজার থেকে যে চকলেট, চিরুনি, মোবাইল রিচার্জ, কোল্ড ড্রিঙ্ক, শ্যাম্পু, খাতা, পেন, বই কিনতো, বাজারে গিয়ে একটা মুরগি, 4টে ডিম কিনতো, এই প্রান্তিক মানুষেরা সেই চাহিদার ফলে সেই ছোট মাঝারি কারখানাগুলোতে, সেই কৃষিকাজের জায়গাগুলোতে চাহিদা বাড়তো। চাহিদা বাড়া মানে আরো উৎপাদন, আরো উৎপাদন মানে আরো চাকরি, অর্থনীতিতে একটা সচ্ছলতা। এই অর্থনীতি তাদের বোধের মধ্যে নেই, নির্বোধ, অশিক্ষিত কতজন। কিন্তু এই অর্থনীতি মোদিজিকে বোঝাবে কে? ফলে যা হবার তাই হচ্ছে। একটা পরিষ্কার কথা হচ্ছে, মানুষের হাতে, গরিব প্রান্তিক মানুষের হাতে টাকা দিয়ে দাও, টাকা দিলে অর্থনীতি চলবে। তার কারণ হচ্ছে গরিব প্রান্তিক মানুষের কাছে যদি 1,000, 2,000, 3,000, 4,000 টাকা দেওয়া হয়, তাহলে তারা পুরো টাকাটা খরচা করবে। একজন বড় লোকের 10,000 কোটি টাকা ওয়েভার হলে সে সেই 10,000 কোটি টাকা খরচা করতে যাবে না, হবে না, হয় না কখনো। কিন্তু এই যে 4,000, 3,000, 2,000 যা যাচ্ছে, সেটা খরচা হচ্ছে। খরচা হওয়া মানে অর্থনীতিতে খরচা মানে হচ্ছে ব্লাড, রক্ত ঘুরছে অর্থনীতিতে। যত রক্ত ঘুরবে তত অর্থনীতি চাঙ্গা হবে, সাধারণ ব্যাপার। যার জন্য এটা গোটা পৃথিবীর স্বীকৃত ধারণা, গোটা পৃথিবীতে আছে। এরকমটা আমাদের ভারতবর্ষে আছে এরকম নয়। ইউরোপে গিয়ে দেখুন সোশ্যাল সিকিউরিটি আছে। সোশ্যাল সিকিউরিটি কি? যে আপনার চাকরি নেই, আপনি এই টাকাটা পাবেন, তা আপনাকে বাঁচতে হবে এবং সে টাকাটা পেয়ে সে টাকাটা খরচা করবে। সে টাকাটা খরচা করা মানে সেই অর্থনীতি বলবে। তো মনমোহন সিং এর সময় কাজ হয়েছে, বুঝেছিলেন, তিনি অর্থনীতিবিদ ছিলেন, শিক্ষিত ছিলেন। তার তো আগে MA ডিগ্রি, পরে BA ডিগ্রি এরকম ছিল না, তার ডিগ্রি ছিল। মনমোহন সিং এর সময় ফরেস্ট অ্যাক্ট চালু হয়েছিল। গ্রামের লোকজন বসে রায় দিতেন তাদের আশেপাশে জল, জঙ্গল, জমি কেউ কিনতে পারবে কি কিনতে পারবে না। তাদের অনুমোদন ছাড়া কোনো প্রকল্প পাস হতো না। ফলে নিজেদের ইচ্ছে মতন জল, জঙ্গল, নদী, পাহাড় লুট করে নেওয়া যা হচ্ছিল, সেটা থমকে দাঁড়িয়েছিল। কোথাও একটা বড় ভরসা পেয়েছিল সেই তারা, যারা লড়ে যাচ্ছিলেন পরিবেশ, বাস্তুতন্ত্র নিয়ে। আজ দেখুন সেসব গেছে চুলোর ধরে। আন্দামান দ্বীপপুঞ্জের এক অংশ আজ উজাড় করে দেওয়া হচ্ছে কর্পোরেট গোষ্ঠীর হাতে। দেশের বিকাশ, দেশের উন্নয়নের আড়ালে গোটা দেশের জল, জঙ্গল, জমি, বাস্তুতন্ত্র, নদী, পাহাড় সবকিছু এক বড় প্রশ্নের মুখে। এই মনমোহন সিং এর সময়ে এসেছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, একেবারে সরকারি গোপনীয় ফাইল, যা নাকি রাষ্ট্র সুরক্ষার নথি, তা ছাড়া আর সবকিছুই ছিল এই RTI এর অধীনে। অর্থাৎ আপনি যান, একটা টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন করুন, এইটা জানতে চাইছেন, সেটা তাকে জানানো হবে। আজ আমাদের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে RTI করা হলে জবাব আসছে এটা ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়। ভাগ্যিস বলেনি জাতীয় সুরক্ষার বিষয়। সকলের সামনে তা আনা যাবে না। কেন? একজন প্রধানমন্ত্রী, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। আমার দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বলে দেবেন যে হ্যাঁ আমার এটা আছে বা এটা নেই। রবি ঠাকুর তো কোনোদিন ক্লেম করেননি যে আমি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পেয়েছি। তাতে তো ওনার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার কোনো অসুবিধা হয়নি। আর কদিন আগেই যখন এই RTI নিয়ে আন্দোলন হচ্ছিল, তখন এই বিজেপির সুষমা স্বরাজ তখন বলেছিলেন যে একমাত্র মিলিটারি বা দেশের সুরক্ষা সম্পর্কিত দলিল ছাড়া সবকিছু আনতে হবে এই RTI এর অধীনে।
জানতে চাওয়া হয়েছিল এবারেই কদিন আগে যে কে বা কারা কারা অর্ডার দিয়েছিল ছাত্র আন্দোলনে পেলেট গান চালানোর, AK-47 রাইফেল ব্যবহার করার। উত্তর এসেছে এটা সংবেদনশীল গোপন তথ্য। RTI থেকে ব্যক্তিগত তথ্য, সংবেদনশীল তথ্যের নামে সবকিছুকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এক দীর্ঘ সিভিল সোসাইটির মুভমেন্টের পরে আমরা যে অধিকার পেয়েছিলাম তা এখন ডিফার্মড। একই অবস্থা লোকপাল বিলের, যে লোকপাল বিলের দাবিতে আন্না হাজারে অনশন করেছিল, সেই বিল এখন কেবল লোক দেখানো এক ব্যাপার হয়ে গেছে। আর দেশের অর্থনীতি সে তো গেছে ফ্রান্সের সঙ্গে খেলা করতে। প্রতিটা প্যারামিটার, প্রতিটা ডলারের তুলনায়, টাকার দাম থেকে, বাণিজ্য ঘাটতি থেকে, জিডিপি গ্রোথ থেকে, মাঝারি ছোট শিল্প কারখানার অবস্থা থেকে, বেকারত্ব থেকে, জিডিপি টু ডেট রেশিও থেকে, প্রতিটা প্যারামিটারে, প্রতিটা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে দেশ। এখন এমন অবস্থা যে কোনো মূল্যে আমেরিকা শর্ত মেনে একটা ট্রেড ডিল করার জন্য দেশের ডিজিটাল ইকোনমিকে বাজি রাখছেন আমাদের মোদিজি। কিছুদিন আগে এই ডিজিটাল ইকোনমি নিয়ে কত কথা বলেছেন। আজ আপনি মোদিজি ইউপিআইতে যে পেমেন্ট করবে, আমরা যে গিয়ে যে সাধারণভাবে টাকা পেমেন্ট করি, মোবাইল খুলি, একটা স্ক্যানার টাকা পাঠিয়ে দিই, মোবাইল নাম্বারে একটা টাকা পাঠিয়ে দিই, যে সেই টাকাটা পাচ্ছে তাকে একটা টাকা তার বিনিময়ে দিতে হবে। আর ধরুন ধরে নিন আপনি মাছের দোকানে মাছ কিনে 500 টাকা ইউপিআইতে মাছওয়ালাকে দিলেন। মাছওয়ালা তাকে কিন্তু ওই 500 টাকার একটা টাকা, অন্তত 1 টাকা হলো কিছু একটা পার্সেন্টেজ তাকে দিতে হবে। সারাদিনে 50 জন হলে 1 টাকা করে হলে 50 টাকা দিতে হবে। কিন্তু এটাই যখন বড় মার্চেন্টদের দেবেন, তখন সেটা বড় চেইন অফ ডিপার্টমেন্টাল স্টোর বা বড় প্রতিষ্ঠান হতে পারে, সেখানে কিন্তু এই টাকাটা তারা আপনার উপরে ঠিক চাপিয়ে দেবে। এই ওই সেই অমুক তমুক ছোট ছোট লেখা তার মধ্যে চাপিয়ে দেবে। মানে গরিব ছোট দোকানদারদের আয় কমলো, আর বড় বড় কর্পোরেট গ্রুপ আপনার কাছ থেকে টাকাটা পেয়ে গেল। 2 টাকা বেশি বই 1 পয়সা কম তো নেবে না। কিন্তু কেন? কারণ মার্কিন ভিসা বা মাস্টার কার্ড মার খাচ্ছিল, কাজেই তাদের বাজার তোলার দায় নিয়েছেন নরেন্দ্র মোদী। একটা ভিডিও মাঝে মধ্যে নেট দুনিয়াতে খুব দেখতে পাবেন। সোনিয়া গান্ধীর বাসস্থানের বাইরে সোনিয়া গান্ধী, মনমোহন সিং দাঁড়িয়ে আছেন, জাপানের প্রাইম মিনিস্টার এসে সোনিয়া গান্ধীর দিকে এগিয়ে যাচ্ছেন, বাও করছেন, হ্যান্ডশেক করছেন, তারপরে প্রাইম মিনিস্টার মনমোহন সিং এর সঙ্গে হ্যান্ডশেক করছেন। হই হয়ে গেছিল। কেন প্রোটোকল মানা হলো না? প্রোটোকল কে মানবে? মানে প্রধানমন্ত্রী নিজে নিজে এগিয়ে যাবেন হাত জোর করে। সেটা ছিল প্রথম কথা ছিল একেবারে ব্যক্তিগত একটা আপ্যায়ন, যেখানে সোনিয়া গান্ধী ছিলেন হোস্ট, আর জাপানের প্রাইম মিনিস্টারকে প্রোটোকল শেখাবে কে? তিনি তার প্রোটোকল মেনে চলেছেন। পূর্ব পরিচিত সোনিয়া গান্ধীর সঙ্গে হ্যান্ডশেক করে মনমোহন সিং এর সঙ্গেও হ্যান্ডশেক করেছেন। রটে গেল সর্বোচ্চ ব্যাকস্ট্রিট ড্রাইভিং। পেছন থেকে ইটালির এক মহিলা দেশ চালাচ্ছে। এক মৌনী বাবা মনমোহন সিংহকে সামনে রেখে কংগ্রেস অন্য খেলা খেলছে। আজ এতদিন পরে সবটা খুব পরিষ্কার। সেদিন এক ডিপ স্টেট এই চক্রান্তের শিকার হয়েছিল দেশ। সেদিন এক শিক্ষিত, মার্জিত, দক্ষ প্রশাসককে সরিয়ে যাকে আমরা এনেছি, তিনি দেশকে এমন এক পথে নিয়ে যাচ্ছেন যাকে আর যাই হোক উন্নয়ন বা বিকাশ বলে না। একজন প্রধানমন্ত্রী যিনি মাত্র কদিন আগে পর্যন্ত নিজেকে এক লার্জার দ্যান লাইফ ইমেজের অ্যাবায়োলজিক্যাল এন্টিটি, একজন স্বয়ম্ভূ বলে ধরতে চেয়েছিলেন, অন্তত তুলে ধরেছিলেন। ধন্যবাদ দেব আজকের এই প্রজন্মকে যারা এক ঝটকায় সেই আরশোলাদের সেই ইমেজকে মাটিতে মিশিয়ে দিয়ে এক ধরনের ডিসকোর্সের রাস্তা খুলে দিয়েছে, যেখানে যে কেউ মোদিজিকে প্রশ্ন করতে পারছেন। আর 10 জন রাজনেতার মতোই মোদিজি আজ হাতের নাগালে একজন মানুষ, ভগবান নন। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।